সাগরে সীমানায়, পাখিদের ডানায় ডানায় এ জীবন, সাথে রঙে এ জীবন, সাথে রঙে দেখো কত গল্প বলে যায়, দেখো কত গল্প বলে যায়। সেই গল্পের সমুদ্রে ক্যানভাসে রং করা। আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি, আমাদের প্রাণ, আমাদের বেঁচে থাকার আখ্যান। নমস্কার, দূরদর্শনের বসুন্ধরা অনুষ্ঠানে সকলকে স্বাগত আরও একবার। বলা হয় যে বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, কিন্তু শুধু কি বাঙালি বলুন তো? সারা পৃথিবীর সবাই বোধহয় একটু ছুটি খোঁজে ছুটে চলে যাওয়ার জন্য প্রকৃতির কাছে। কখনো সমুদ্রের টানে, কখনো বা আবার হাতছানি দেয় ওই পাহাড় কিংবা সবুজ অরণ্য। এই পর্যটন আমাদের শরীর এবং মনকে যেমন ভালো রাখে, শুধু তাই নয়, তার পাশাপাশি কিন্তু সেই স্থানের এবং সার্বিকভাবে দেশের অর্থনৈতিক বুনিয়াদকে আরও সুদৃঢ় করে। কিন্তু পর্যটন যখন অর্থনীতিকে উন্নত করছে, সেই পর্যটনটা যাকে কেন্দ্র করে অর্থাৎ প্রকৃতি, সেই প্রকৃতি কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই বিষয়টি নিয়েই আমাদের কিন্তু আজকের আলোচনা, এবং আজকের আলোচনায় আমাদের ভীষণ ভালো লাগছে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন অধ্যাপিকা উর্মিলা সেন। দিদি, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওয়ে। দিদি, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি যে প্রকৃতি, পর্যটন এবং অর্থনীতি, এবং আমি শুরুই করছিলাম যে অর্থনীতি বাড়াতে হয়তো সাহায্য করছে, কিন্তু প্যারালালি ঠিক উল্টো দিকে যদি ভাবি তাহলে প্রকৃতি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো। সেই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ প্রকৃতিও ঠিক থাকবে আবার অর্থনীতিও ঠিক থাকবে, আর আমরা তার মাঝে পর্যটনটা করব, এটা কিভাবে সম্ভব? এই রকম একটা ক্রুশিয়াল কিন্তু থিম নিয়েই আজকে আমাদের ডিসকাশন। তো দিদি, প্রথমে যেটা আপনাকে জিজ্ঞাসা করব, অর্থনৈতিক লাভের থেকে পরিবেশ রক্ষা কেন বেশি জরুরি? কারণ প্রথম এই প্রশ্নটা আমার মাথায় এলো, আমরা দেখছি যে লাদাখে পর্যটন বাড়ছে কিন্তু জলের সংকটও বাড়ছে। তাহলে পর্যটনের সময় আমরা অর্থনীতিকে যেমন খেয়াল রাখবো, তার থেকে কি প্রকৃতিকে প্রাধান্য দেওয়া বেশি জরুরি? হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমাদের সময় অর্থাৎ টাইম ফ্রেমটি দেখতে হবে। আমরা স্বল্প মেয়াদকে প্রাধান্য দেব, মানে তুমি যে বলে অর্থনৈতিক লাভ তাকে প্রাধান্য দেব, না পরিবেশ রক্ষাকে প্রাধান্য দেব, যাতে হবে দীর্ঘমেয়াদী লাভ। স্বল্প মেয়াদী লাভ কিন্তু হবে না। ধরুন, একদম যদি আমরা অর্থনীতির পাঠ্যপুস্তক খুলি, একজন উৎপাদক সে কেন উৎপাদন করে, তার লক্ষ্য কী? তার লক্ষ্য হচ্ছে লাভ বা মুনাফা সর্বাধিকরণ করা। কিন্তু সেই মুনাফা সর্বাধিকরণ করতে গিয়ে যদি সে পর্যটনকে কেন্দ্র করে তার উৎপাদন হয়, তাহলে কিন্তু সে প্রকৃতির উপরে কোপ মারছে। যেটা তুমি উদাহরণ দিলে যে লাদাখে, সত্যি লাদাখ হচ্ছে বৃষ্টিহীন শীতল মরুভূমি, সেখানে বৃষ্টি গলা বা বরফ গলা জল, বরফ গলা জলই হচ্ছে লাদাখের জলের একমাত্র উৎস। কিন্তু এই যে ওভার ট্যুরিজম, এই যে অতিরিক্ত পর্যটন আসছে, মাত্রাতিরিক্ত পর্যটন আসছে, পর্যটক আসছে, তার ফলে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং প্রকৃতি ক্ষতিগ্রস্ত হলে কি হবে? প্রকৃতি ক্ষতিগ্রস্ত হলে দুরারোগ্য ব্যাধি হবে। এই যে ক্যান্সার আজকে ঘরে ঘরে চলে আসছে, কেন? এই আমরা পরিবেশ রক্ষার দিকে নজর দিচ্ছি না। আরেকটি কথা, পরিবেশ রক্ষা করতে গেলে সরকারকে কি করতে হচ্ছে? দুর্যোগ মোকাবিলায় টাকা ঢালতে হচ্ছে। এই তো এই ইউনিয়ন বাজেটেই তো অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি রাজ্যগুলিকে দুর্যোগ মোকাবিলায় 18 বিলিয়ন টাকা দেওয়ার প্রস্তাব করেছেন। এই টাকাটি যদি পরিবেশ ঠিকমতো রক্ষিত হতো, যদি রেমাল বলো, ডানা বলো, আমপান বলো, ইয়াস বলো, এরকম ঘন ঘন ঘূর্ণিঝড়ের মোকাবিলা আমরা না করতাম, তাহলে এই দুর্যোগ মোকাবিলায় 18 বিলিয়ন টাকাটা রাজ্যের অন্যান্য খাতে, উন্নয়নমূলক খাতে রাখা যেত। তাহলে ভারত তো প্রগতিশীল দেশ, ভারতের যে প্রচুর অর্থ আছে তা তো না, লিমিটেড।
সীমিত অর্থ তাকে লাগাতে হচ্ছে। দুর্যোগ মোকাবিলার দরকার কি? সেই Exactly, জন্য খুব সুন্দর আপনি পরিবেশ পয়েন্টটা। রক্ষার ভীষণ দরকার। ও খুব সুন্দর পয়েন্টটা বললেন, ইউনিয়ন বাজেটের কথাটা আপনি বললেন, এবং আমরা দেখছি যে ইউনিয়ন বাজেট 2026-27 কিন্তু 2438 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মিনিস্ট্রি অফ ট্যুরিজমের জন্য। তো ভারত সরকার সেটি করেছে। আবার আমরা দেখছি যে স্বদেশ দর্শন 2 তার মাধ্যমে ইকো ট্যুরিজম সার্কিট উন্নত করা হচ্ছে। 2026-এর এই জানুয়ারি মাস অবধি 53টি প্রকল্প কিন্তু অনুমোদনও পেয়েছে। অর্থাৎ সরকার ট্যুরিজম নিয়ে সত্যিই ভীষণ রকম ভাবছে। কিন্তু প্যারালালি সেই ট্যুরিজমে আমরা যারা ট্যুরিস্ট হিসেবে যাচ্ছি, যারা পর্যটক হিসেবে যাচ্ছি, তারা কি সবটা ঠিকঠাক খেয়াল রাখতে পারছি? যেমন দিদি আপনাকে যেটা বলার, যে প্লাস্টিক বর্জ্য, সেটা এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে বর্জ্য পদার্থ ফেলতে ফেলতে আমরা দেখতে পাচ্ছি যে মাউন্ট এভারেস্ট বা হিমালয়ের ট্রেকিং রুটগুলো, সেগুলো বর্তমানে মানে আবর্জনার স্তূপ হয়ে গেছে। তো সেইখানে আপনাকে আমার প্রশ্ন, যে প্লাস্টিক বর্জ্য কমাতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? তার আগে তুমি যখন হিমালয় আর প্লাস্টিককে দিলে, আমি আরেকটি ছোট্ট তথ্য দিই। ঠিক। প্রতি বছর হিমালয় থেকে 40 থেকে 50 লক্ষ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য উদ্ধার করা হয়। অর্থাৎ এই যে আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, তাদের উৎসমুখ আজ মাইক্রোপ্লাস্টিকে ভরে যাচ্ছে। সেই জল যখন বয়ে যাচ্ছে সমতলে, কি অবস্থা হচ্ছে সেটা আমরাই সবাই জানি। ঠিক তাহলে তাই। মূল প্রশ্নে আমরা ফিরে আসছি যে প্লাস্টিক বর্জ্য তো করা যেতেই পারে। বাজারে যাব, প্লাস্টিকের ব্যাগ নেব না, চটের ব্যাগ নেব, কাপড়ের ব্যাগ নেব। জল খাবো, প্লাস্টিকের গ্লাসে জল খাবো না। এগুলো তো আমরা করতেই পারি। রিইউজেবল জলে ফ্লাস্ক আমরা ব্যবহার করতে পারি, রিইউজেবল কফি কন্টেইনারে আমরা খেতে পারি। কিন্তু সবটাই হচ্ছে আমাদের সদিচ্ছা, আর সরকারের আইন আছে, সেই আইনকে বলবৎ করতে হবে। অনেক এইটাই। জায়গাতেই আমরা দেখেছি যে সেখানকার সরকার কিন্তু ওয়ান টাইম প্লাস্টিক বটল ব্যবহারটা একদম বন্ধ করে দিয়েছে। কিন্তু সব পর্যটন ক্ষেত্রে সেই মানে পলিসিটা কি এক্সিকিউট করা যাচ্ছে? না, তুমি যেটি বললে সেটি হচ্ছে, আমার মনে হচ্ছে তুমি বোধহয় সিকিমের কথা বলেছো। হ্যাঁ, সিকিমে এটা হয়েছে না, একদম। সিকিমে হয়েছে 1996 সাল থেকে হয়েছে। 1996 সালে প্রথমে প্লাস্টিক বোতল বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করে দেওয়া হয়েছে। 2016-তে থার্মোকল বন্ধ করে দেওয়া হয়েছে। 2022-এ প্লাস্টিক, আগে ছিল প্লাস্টিক ব্যাগ বন্ধ করেছে, তারপরে প্লাস্টিক বোতল বন্ধ করেছে, এবং সিকিম একটি প্লাস্টিক মুক্ত রাজ্যে পরিণত হওয়ার চেষ্টা করছে। আমাদের অন্যান্য রাজ্যেও সেটা করা যাবে না কেন? সেখানে আইন যেটা আছে, আইনকে বলবৎ করতে হবে। 2022 সালের 1 জুলাই ভারত সরকার কিন্তু এরকম একটি আইন পাস করেছেন। যেগুলি নিষিদ্ধ সেগুলি হচ্ছে প্লাস্টিকের থালা, বাটি, গ্লাস, ছুরি, তারপরে 100 মাইক্রনের কম পুরু প্লাস্টিক, এগুলি ব্যবহার করা যাবে না। এবং আইনে বলছে যদি ধরা পড়ে তাহলে কিন্তু কঠোর জরিমানা হবে বা সেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। সবই হচ্ছে বলবৎ হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে সেইটা হবে। আমাদের ওপরেই তো নির্ভরও করছে 100 একদম। বার। যেখানে এই ট্যুরিজমের ওপর আমাদের অনেকেরই জীবিকা নির্ভর করে রয়েছে, তাহলে আমরাই বা সেই আইনগুলো মানব কিনা, বলবৎ করব কিনা, সেইটুকু আমরা মানে দায়িত্বশীল হব, এটা তো আশা করাই যায়। আমরা যেটা বলছিলাম যে ট্যুরিজম সেকশনে মানে জীবিকাতে কত মানুষ ইনভলভড, সেটা দেখা যাচ্ছে যে ভারতে মানে পর্যটন খাতে বর্তমানে প্রায় 48 মিলিয়ন মানুষ কর্মরত, এবং আশা করা হচ্ছে 2035 সালের মধ্যে, আগামী 9-10 বছরের মধ্যে এই সংখ্যাটা 64 মিলিয়নে পৌঁছবে। অর্থাৎ 64 মিলিয়ন মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কিন্তু পর্যটন থেকে তাদের রোজগার করতে পারবে, তাদের সংসার চলবে। তাহলে এতটা যখন পর্যটন গুরুত্বপূর্ণ, সেইখানে আমরা একটু বেশি যদি দায়িত্ববান হই, অসুবিধাটা কোথায়? আমরা দেখছি ওভার ট্যুরিজম হচ্ছে চারদিকে, এবং সেখানে ধরুন ভুটান তাদের পরিবেশ রক্ষায় পর্যটকদের ওপর আমরা দেখছি যে উচ্চ হারে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি ধার্য করেছে, যেটা আপনি শুরুতেই বলছিলেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার। তো সেই যে মডেলটা ভুটান করেছে, এই মডেলটা সব জায়গাতে প্রযোজ্য কি হতে পারে? মানে বড় পর্যটন ক্ষেত্রে কি প্রযোজ্য হতে পারে?
হ্যাঁ, হতে পারে। কিছু কিছু জায়গায় ভারতে অন্য নামেও প্রযোজ্য হচ্ছে। ভুটানে যেরকম যেটা করেছে, তুমি যে বলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি, সেটা হচ্ছে যাত্রী পিছু প্রতি রাতে 1200 টাকা করে ধার্য করা হচ্ছে, আর অভারতীয়দের ক্ষেত্রে সেটি $100। আমাদের ভারতে লাদাখে গ্রিন ফি চালু করা হয়েছে। আচ্ছা, তারপরে এই যে জাতীয় উদ্যানগুলি আছে, তারপরে বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, সেখানে যেতেও কিন্তু একটি প্রবেশ মূল্য আছে। এইভাবে ভারতেও এগুলো আছে, হয়তো অত উচ্চ হারে নয়, কিন্তু এগুলো আছে। আচ্ছা, ঠিক এই সমস্যার সমাধানের পথ আলোচনা করছেন অধ্যাপিকা উর্মিলা সেন। সেই নিয়ে আমরা আলোচনায় ফিরব। তার আগে দেখে নিন বিশ্ব পরিবেশ সংবাদ। নমস্কার, শুরু করছি বিশ্ব পরিবেশ সংবাদ। 1 এপ্রিল 2026, 50 বছরেরও বেশি সময় পর নাসা আবার মানুষ সহ চাঁদের উদ্দেশ্যে অভিযান শুরু করল। এর আগে শেষ এমন অভিযান ছিল অ্যাপোলো 17, 1972 সালে। এবারের অভিযানের জন্য 1 এপ্রিল আর্টেমিস 2 মহাকাশযানটি কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এই অভিযানে 4 জন মহাকাশচারী ছিলেন: রিড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরি ম্যাহানসেন। গ্লোভার গভীর মহাকাশে যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ মানুষ। যাত্রাপথে তাঁরা মোট প্রায় 6,95,000 মাইল অতিক্রম করেন। পরিকল্পনার মধ্যেই ছিল তাঁরা চাঁদের চারপাশে ঘুরে আসবেন, কিন্তু নামবেন না। 1 ও 2 এপ্রিল তাঁরা পৃথিবীর কক্ষপথে পরীক্ষা নিরীক্ষা করেন। 6 এপ্রিল চাঁদের পাশ দিয়ে উড়ে গিয়ে চাঁদকে প্রদক্ষিণ ও পর্যবেক্ষণ করেন। 10 এপ্রিল তাঁরা প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন। মহাকাশে গিয়ে কিছু সমস্যা দেখা যায়। অস্থায়ীভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, টয়লেটের সমস্যা দেখা দেয়। তবে কোনো সমস্যাই মিশনকে ঝুঁকিতে ফেলতে পারেনি। এই চন্দ্র অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা ডিডি বসুন্ধরা অনুষ্ঠানে কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন। কাটাচুয়া বা হেজহগ, এরা সজারুর মতো দেখতে, স্তন্যপায়ী প্রাণী। এদের মুখ ছাড়া সারা গায়ে অসংখ্য কাঁটা। তবে কাঁটাগুলি এবং চেহারায় সজারুর তুলনায় অনেক ছোট। সাধারণত ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং নিউজিল্যান্ডের কয়েকটি অংশে এদের দেখতে পাওয়া যায়। তবে এদের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে হেজহগেরা এমন উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পায় যা মানুষ শুনতে পায় না। কুকুর শুনতে পায় প্রায় 45 কিলোহার্টজ পর্যন্ত, বিড়াল শুনতে পায় 65 কিলোহার্টজ পর্যন্ত, মানুষ সাধারণত 20 কিলোহার্টজ পর্যন্ত শুনতে পায়। গবেষণায় দেখা যাচ্ছে হেজহগ 85 কিলোহার্টজ পর্যন্ত শব্দ শুনতে পায়। প্রতি বছর যুক্তরাজ্য ও ইউরোপে হাজার হাজার হেজহগ গাড়ির ধাক্কায় মারা যায়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN হেজহগকে প্রায় বিপন্ন হিসেবে ঘোষণা করেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর সোফি রাসমুসেন বলেছেন, এই আবিষ্কারটি হেজহগ সংরক্ষণের ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। এই গবেষণাটি বায়োলজি লেটার্স জার্নালে প্রকাশিত হয়েছে। মানুষের নানা কার্যকলাপের কারণে মিষ্টি জলের পরিযায়ী মাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে দেখা গেছে, মিষ্টি জলের পরিযায়ী মাছের সংখ্যা গত 50 বছরে প্রায় 81% কমে গেছে। 15,000-এর বেশি পরিযায়ী মাছের প্রজাতি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন 325টি প্রজাতির জরুরি সুরক্ষা প্রয়োজন। তার মধ্যে 30টি প্রজাতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে প্রায় 20 কোটি মানুষের খাদ্যের উৎস এই মাছেরা। জীবন, জীবিকা ও অর্থনীতিতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনেক অঞ্চলের সংস্কৃতি ও ধর্মীয় কাজে অত্যন্ত বৈচিত্র্যময় পরম্পরা রয়েছে এই মাছেদের। এদের মধ্যে কিছু মাছ আবার হাজার হাজার মাইল পরিযান করে। সমীক্ষায় দেখা যাচ্ছে আবাসস্থলে ভাঙন অর্থাৎ ড্যাম, বাঁধ, কালভার্ট ইত্যাদি মাছেদের চলাচলের পথ আটকে দিচ্ছে। ইউরোপে গড়ে প্রতি 1 কিলোমিটার পর পর একটি বাধা রয়েছে, যা চলাচলে বড় বাধা সৃষ্টি করছে। আবার যেমন শিল্প ও কৃষিজ দূষণ জলের গুণমান নষ্ট করছে। রিভার ল্যাম্প্রের মতো মাছ দূষণের কারণে ব্যাপকভাবে কমে গেছে। অতিরিক্ত মাছ ধরা, অনেক প্রজাতি অতিরিক্ত শিকারের কারণে দ্রুত কমে যাচ্ছে। এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে অনেক প্রজাতি এবং তাদের উপর নির্ভরশীল মানুষের জীবনে গুরুতর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। আর্জেন্টিনার পেরিতো মোরেনো হিমবাহ, এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এটিকে দেখতে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে 2015 সাল থেকে এটি উল্লেখযোগ্য পরিমাণে ভর হারিয়েছে। কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টে প্রকাশিত 2025 সালের একটি সমীক্ষা থেকে দেখা যাচ্ছে হিমবাহটি আরও দ্রুত গলে যাচ্ছে এবং এর উপরিভাগ ক্রমশ নিচে নেমে যাচ্ছে। বিজ্ঞানীরা লক্ষ্য করছেন যে হিমবাহটি তার স্থিতিশীলতা রক্ষাকারী শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার ফলে হিমবাহের খণ্ড খণ্ড অংশ ভেঙে পড়া বাড়ছে এবং ভবিষ্যতে তা আরও দ্রুত ধসে পড়বে। গত 4 থেকে 6 বছরের মধ্যে বড় ও ব্যাপক বরফ খসে পড়ার ঘটনা, যা এ অঞ্চলে আগে বিরল ছিল, তা এই সময় সাধারণ ঘটনা হয়ে উঠেছে। এই হিমবাহটিকে জলবায়ু পরিবর্তনে এখন একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচনা করছেন বিজ্ঞানীরা। আমরা কৃতজ্ঞতা জানাই বিবিসি, এবিসি এবং রয়টার্সকে। বিশ্ব পরিবেশ সংবাদ আজ এখানেই শেষ করছি। নমস্কার। আমরা আবার আলোচনায় ফিরে এলাম এবং যে বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন যে এই উচ্চ হারে ধরুন একটা কোনো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি বা এই জাতীয় কোনো ফি চাপিয়ে দেওয়া হলো, এটার অর্থ তো কিছুটা আমাদেরকে ট্যুরিজম থেকে ডিসকারেজ করা, কিছুটা। কিন্তু আমরা তো ডিসকারেজড হব না, আমরা এনকারেজডই হতে চাই এবং পর্যটন ক্ষেত্রটাও আরও বাড়ুক এই সেকশনটা, সেটাও আমরা সবাই চাই। কিন্তু ওই একটু দায়িত্ববান হতে হবে, এটাই বোধহয় বারবার আপনি বলছেন। পর্যটন স্থানীয় সংস্কৃতির ওপরেও কিছুটা প্রভাব তো ফেলে, কারণ বিভিন্ন দেশে বিদেশের মানুষ তারা একটা যখন জায়গায় আসছে, তাদের যে সংস্কৃতি সেটা কিছুটা হলেও সেই স্থানীয় সংস্কৃতির ওপর আধিপত্য বিস্তার করতে পারে। সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? এবং একই সঙ্গে আমি ঠিক একটা উল্টো প্রশ্ন করব, স্থানীয় সংস্কৃতিকে পর্যটনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই বা যায় কিভাবে? স্থানীয় যে সংস্কৃতিকে তাকে তো পৌঁছে দেয়া হচ্ছে। যেরকম আমরা যখন জম্মু কাশ্মীরে বেড়াতে গিয়েছিলাম, ওয়াজওয়ান খেয়েছিলাম, ট্রাউট মাছ খেয়েছিলাম। এই যে ওয়াজওয়ান খাওয়ার যে রীতি, এটা তো আমরা ওখানে চলছে, এটা আমরা জেনেওছি এবং ওই সংস্কৃতি পর্যটনের মাধ্যমে সংস্কৃতি ধারক ও বাহক বয়ে চলেছে। সিড্ডু খেয়েছিলাম, সিমলা বা মানালি দুটোতেই সিড্ডু খেয়েছিলাম, তারপরে ট্রাউট মাছ খেয়েছিলাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে গেলে দেখা যায় ভীষণই কমিউনিটি ছবি তুলছে, স্থানীয় জামা কাপড় পরে ছবি তুলছে। সেই স্থানীয় যে সংস্কৃতি এই পর্যটনের মাধ্যমেই কিন্তু বয়ে চলেছে। আচ্ছা, আরেকটি হতে পারে ঐতিহ্যবাহী কোনো গান বা নাচ পর্যটকদের সামনে পরিবেশিত হতে পারে। এইভাবে কিন্তু পর্যটন সেই জায়গার সংস্কৃতিকে বয়ে নিয়ে চলে। আমাদের খুব মেমেন্টো হিসাবে অমুক জায়গায় গেলাম, সেখানকার একটা জিনিস, সেখানকার হস্তশিল্পকে আরও প্রচলিত করছে, লোকশিল্পকে প্রচলিত করছে গান এবং নাচের মাধ্যম দিয়ে, হস্তশিল্পকে প্রচলিত করছে। প্রিয়জনের জন্য অমুক জায়গায় গিয়েছিলাম, একটা কিছু নিয়ে যাচ্ছি, সেখানকার যে স্থানীয় লোকের করা দেখছি,
যে সে তার সঙ্গে ছবি তুলছি, সে জিনিসটা বুনছে, সেটি ফেসবুকে দিচ্ছি। তারপরে স্থানীয় লোকের করা জিনিস নিজের প্রিয়জনের জন্য নিয়ে আসছি। এইভাবেই কিন্তু স্থানীয় সংস্কৃতিটা ছড়িয়ে পড়ছে। তাহলে সেটা পর্যটনের অবশ্যই সেটা একটা ভীষণ রকম পজিটিভ দিক। একদম। আমরা যখন স্থানীয় সংস্কৃতির কথা এলাম, তেমন স্থানীয় বাস্তুতন্ত্রের কথাটিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং দেখা যাচ্ছে যে 2026-এর বাজেটে ইকো ট্যুরিজমের জন্য বিশেষ ট্রেল তৈরির প্রস্তাব এসছে। যেমন ওড়িশা, কর্ণাটক, কেরালার সি টার্টল ট্রেল, কিংবা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে বার্ড ওয়াচিং ট্রেলের কিন্তু উল্লেখ করা হয়েছে এবং সেগুলো খুব উল্লেখযোগ্য। তো কিন্তু এই যে এত কিছু ইকো ট্যুরিজম নিয়ে ভাবা হচ্ছে, প্যারালালি আমরা দেখছি যে আমরা যদি কোনো ফরেস্টে যাই, সেখানে এত বেশি গাড়ি যাচ্ছে যে তার ধোঁয়া, তার যে হর্নের সাউন্ড এবং গাড়িটা যাওয়ার ইভেন ভাইব্রেশন, সেটাও কিন্তু ওই ফরেস্ট অ্যানিমালের তাদের খাদ্যাভ্যাস একটা ব্যাঘাত ঘটাচ্ছে। তারা খেতে যাচ্ছে না। ইভেন দেখা যাচ্ছে বাঘের ক্ষেত্রে তো এটা একদম ওয়েল স্টাডিড, ওয়েল ডকুমেন্টেড, তারা মেটিংয়ে পর্যন্ত যাচ্ছে না, তাদের প্রজনন বিঘ্নিত হচ্ছে। আবার ধরুন যদি সামুদ্রিক ক্ষেত্রে আমরা যাই, তাহলে আমরা আন্দামান নিকোবরেও দেখেছি দিদি, থাইল্যান্ডের ক্ষেত্রে দেখেছি যে অনেক জায়গাতেই কিন্তু কোরাল রিফ, প্রবাল, সেটি ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জায়গাটা কি করে আমরা ঠিক করতে পারি বলে আপনার মনে হয়? এই জায়গা ঠিক করতে গেলে কিন্তু সদিচ্ছা আর অভাব, যেটা আমি বলছি, সদিচ্ছাকে বাড়াতে হবে এবং প্রত্যেকটি আলাদা আলাদা করে। থাইল্যান্ডের কথা বললে, থাইল্যান্ডের মায়া বে বন্ধ হয়ে গিয়েছিল অতিরিক্ত পর্যটনের জন্য। এই অতিরিক্ত পর্যটন, এটাকে কিন্তু বন্ধ করতে হবে। পর্যটন মুনাফা দিচ্ছে, পর্যটন কর্মসংস্থান দিচ্ছে ঠিকই, কিন্তু একটা জায়গায় এসে কিন্তু দাড়ি টানতে হবে। পাহাড়েরও কিন্তু একটি ধারণ ক্ষমতা আছে। এবং আরেকটি জিনিস আমি বলবো, এই যে বিনোদনমূলক পর্যটন, এটিকে কিন্তু বন্ধ করতে হবে। সে সোলাং ভ্যালিতে গেছি, সেখানে পাহাড় নেই, সেখানে শুধু প্যারাগ্লাইডিং চলছে, জর্বিং চলছে, অল টেরেন ভেহিকেল চলছে। সে অল টেরেন ভেহিকেলের কথা কি বলবো, সে করে একেবারে মুহূর্তের মধ্যে পাহাড়ের ওপরে নিয়ে যাচ্ছে। এলাকার বাস্তুতন্ত্র তো নষ্ট হচ্ছে। এই যে একটা জায়গায় আমাদের থামতে হবে যে না, কতটা করলে এলাকার বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য নষ্ট হবে না, সেই অবধি আমরা পর্যটনকে যেতে দেব, সেই অবধি আমরা পর্যটককে আসতে দেব। কেননা আমরা জানি 2023 সালে উত্তরাখণ্ডে চামোলি জেলায় যোশীমঠে ভূমি ধস হয়েছিল। কেন হয়েছিল? ভারী নির্মাণ, জলবিদ্যুৎ প্রকল্প, অনিয়ন্ত্রিত অনিয়মিত নগরায়ন, এইগুলো আমাদের আটকাতে হবে। পর্যটন তো এই 2024 সালেও ভারতে পর্যটন 15% কর্মসংস্থান করেছে। পর্যটনকে তো আনতেই হবে। আমাদের দেশের একটা মোটা অংশ জিডিপির আসে পর্যটন থেকে। পর্যটন আমাদের করতেই হবে, কিন্তু একটু সীমারেখা যাতে লঙ্ঘিত না হয়। সব কিছুই অতিরিক্ত বাড়াবাড়ি, সেটা কিন্তু ভালো নয়। সেই অতিরিক্ত বাড়াবাড়ি, সেই জায়গাটাতে এই যে শব্দটা আপনি খুব সুন্দর বললেন যে অতিরিক্ত, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। আমরা দেখছি যে অতিরিক্ত কার্বন এমিশন হচ্ছে, কার্বন নির্গমন হচ্ছে, এবং যার ফলে গ্লোবাল ওয়ার্মিং, আজকে আর এটা খুব নতুন কথা নয়, মানে 8 থেকে 80 সব মানুষই জানে এই শব্দটা, তারা শুনেছে। কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমরা কি ডাইরেক্টলি রেসপন্সিবল? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই তাই। এবং শুধুমাত্র পর্যটন ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পর্যটনের জন্য সারা পৃথিবীতে যে কার্বন নির্গমন হয় তার 8% আসে শুধুমাত্র ট্যুরিজম সেকশন থেকে। এই জায়গায় দিদি আপনাকে জিজ্ঞাসা করব যে মানে কার্বন ফুটপ্রিন্ট কমানো এবং গ্রিন ট্রান্সপোর্ট বাড়ানো, সেইটা ট্যুরিজমের ক্ষেত্রে কতটা জরুরি এবং কিভাবে সেটা ইমপ্লিমেন্টেড হতে পারে বলে আপনার মনে হয়? আবার সেই অর্থনীতির লোক তো একটু বাজেটটা চলেই আসে। এই বাজেটেও তুমি বললে না 2438 কোটি টাকা ধার্য করা হয়েছে, তার মধ্যে পরিকাঠামো উন্নয়নে রাখা হয়েছে পর্যটন সংক্রান্ত পরিকাঠামো। কিরকম? বাস চালু করার, অর্থাৎ বিদ্যুৎ চালিত বাস। শুধুমাত্র বিদ্যুৎ চালিত বাস চালু করলে হবে না,
সেখানে চার্জিং স্টেশন বাড়াতে হবে। আচ্ছা, হাই স্পিড রেল সমীক্ষায় দেখা গেছে যে বিমানের থেকে যাত্রীপিছু হাই স্পিড রেল 11.48 গুণ কম কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। এই হাই স্পিড রেল যাত্রীপিছু সমীক্ষায় দেখা গেছে গাড়ির থেকে 4.38 গুণ কম কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। বাজেটে কিন্তু এগুলিকে বাড়ানোর একটা উৎসাহ দেয়া হয়েছে। আচ্ছা, সাইকেল বিদেশে বিদেশে কিন্তু আলাদা সাইকেল স্ট্যান্ড আছে, সাইকেল করে আমরা যেতে পারি। আমরা তারপরে আরেকটি হচ্ছে গণপরিবহন, সবাই মিলে যদি একটি বাসে করে আমরা পর্যটন, আজকে তো পর্যটন নিয়ে আলোচনা, শুধু পর্যটন নিয়েই বলবো, গণপরিবহন সবাই মিলে যদি একটি বাসে আমরা যাই, প্রত্যেকে প্রাইভেট কার না ব্যবহার করে, তাহলেও কিন্তু অনেকটা কার্বন একটা টুরিস্ট বাস থাকলো, সেই বাসে অনেকে মিলে একসঙ্গে যাওয়া হলো। এই টুরিস্ট রিসর্টগুলোতে যদি সোলার প্যানেল চালু করা যায়, হ্যাঁ, লাইট এমিটিং ডায়োড বাল্ব, এলইডি বাল্ব যেগুলো বলছি, সেইগুলো যদি চালু করা যায়, তাহলে কিন্তু পর্যটনও কার্বন ফুটপ্রিন্ট কমাবে, গ্রিন ট্রান্সপোর্টেশন বাড়াবে। একদমই, এবং সেটা ভীষণ রকমভাবে জরুরি। ভীষণ। মানে আমাদের দেশের ক্ষেত্রে তো বটেই, সেটা আন্তর্জাতিক স্তরে সব ক্ষেত্রেই। আমরা যে মানে বাস্তুতন্ত্রের কথা বলছিলাম, সেই বাস্তুতন্ত্রতেও আমরা রিসেন্টলি, আমার নিজের অভিজ্ঞতা যে পুরী সি বিচে আমরা দেখছি বেশ কিছু অলিভ রিডলে তারা মারা পড়ে রয়েছে। তার মানে এটা তো বায়ো ইন্ডিকেটর হিসেবেও কাজ করছে। এখন এই খারাপ দিকগুলো আশা করি আমরা কাটিয়ে উঠতেই পারবো, কারণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু 50টিরও বেশি শীর্ষ পর্যটন কেন্দ্রকে আইকনিক ট্যুরিস্ট স্পট করতে চাইছে। আমরা সেই আইকনিক ট্যুরিস্ট স্পটে রেসপন্সিবল ট্যুরিস্ট হিসেবে থাকব এবং একই সঙ্গে প্রকৃতি ও অর্থনীতির দুটির ভারসাম্য বজায় রাখতে পারবো। এই আশা নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।